আসসালামু আলাইকুম। আপনি এই চাষটা কিভাবে করলেন? আসলে ভাই আমার ঢেঁড়স চাষের অভিজ্ঞতা ছিল না। আমি ইউটিউবে মনে করো যে দেখছি যে এলো ঢেঁড়স চাষ কিভাবে করতে হয়। মানে যে জায়গাটা আছে আমরা আশা করি যে অলরেডি আমরা 2 লক্ষ টাকা বেচবো। আসসালামু আলাইকুম। আমরা আসছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে পশ্চিম কিশোরীডাঙ্গা গ্রামে আমরা আছি। ঢেঁড়স চাষ করছে এক চাষি ভাই, আর তার যে ফসলের ক্ষেত এটা দেখতেও যেমন সুন্দর এবং এর ফলনও তেমন সুন্দর দেখা যাচ্ছে। আমরা এই ঢেঁড়স চাষি ভাইয়ের সাথে সরাসরি যুক্ত হব। তিনি এত সুন্দর ফলন কিভাবে করলো সেটা আমরা তার সাথেই সরাসরি এখন যুক্ত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন ভাই ঢেঁড়স তুলছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম। আমার থানা সাদুল্লাপুর, গ্রাম কামারপাড়া, পোস্ট অফিস কামারপাড়া। আমার ওয়ার্ড 9 নং ওয়ার্ড, গ্রাম কিশোরীডাঙ্গা, জেলা গাইবান্ধা। আমি 15 বছর থেকেই মনে করি কৃষিকাজের সাথে জড়িত। আমি বিভিন্ন মানে তরকারি আবাদই করি, ঢেঁড়স, পটল, বেগুন, রবি শস্য চাষাবাদ করেন? রবি শস্য চাষ করে আবাদ করি। তো আমরা আপনার এই গ্রামে বা আপনার এলাকায় আসলাম, আপনার কথা আমরা চারপাশে শুনলাম যে আপনি যে ঢেঁড়সের চাষ করছেন এটা অন্যান্য এলাকার তুলনায় আপনি ফলনটা ভালো ফলাইছেন এবং গাছ ক্ষেতটা অনেক সুন্দর করছেন। তো আপনি এই চাষটা কিভাবে করলেন? আসলে ভাই আমার ঢেঁড়স চাষের অভিজ্ঞতা ছিল না। আচ্ছা আমি ইউটিউবে মনে করো যে দেখছি যে এলো ঢেঁড়স চাষ কিভাবে করতে হয়। আচ্ছা, অলরেডি আমরা অনেকভাবে ইউটিউবে দেখানোর পর আমরা এই ঢেঁড়স চাষ করছি। মানে আপনি ইউটিউবে অন্য কারো ঢেঁড়স চাষ দেখছেন, সেখান থেকে চাষটা অভিজ্ঞতা নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন, তার ফলন এই যে আপনার হাতেই। হ্যাঁ, মাটিটা প্রস্তুত করছি। মনে করো তো চাষ অবশ্যই চাষ কত চাষ দিচ্ছেন আর কি? অলরেডি 5টা চাষ দিয়েছি আমরা, বড় কাঁকড়া মহেন্দ্র দিয়ে চাষ করছি। চাষ করার এর আগে কি কোনো চুন প্রয়োগ করছেন বা মাটি শোধন করছেন কোনো বিষয়? হ্যাঁ, চুনও প্রয়োগ করছিলাম, দরচুন প্রয়োগ করছিলাম। সেটা কি ঢেঁড়স চাষের আগে না ঢেঁড়স চাষের জন্য? ঢেঁড়স চাষের আগে অন্য ফসল লাগার সময় এই জমিতে চুন প্রয়োগ করছিলেন? হ্যাঁ, চুন প্রয়োগ করছিলাম। তখন মাটি শোধন করে নিছেন? মাটি শোধন করে নিচ্ছি। ভুঁইটা ভালোভাবে শোধন করিয়ে আচ্ছা, মনে করো যে আমরা কাপ বেড করছি। বেড করিয়ে অলরেডি 4টে করি, এটা করে বেডের মধ্যে 4টে করি সার আছে। অলরেডি 1 ফুট করি বা 1 ফুটের কিছু কম এই রং করে আমরা বেশি লাগাচ্ছি। ধরো যে একটা করে একটু মানে বাতি দিয়েছিলাম, একটা করে বাতি। আর অলরেডি মনে করো এই পাশেও একটা করে টিউব মনে করো অলরেডি 8 ইঞ্চি করে একটা থেকে একটা বীজের দূরত্ব 8 ইঞ্চি করে রোপণ করছেন। তো রোপণ করার পর আপনি যে এটা নালা সিস্টেম করছেন না বেড সিস্টেম করছেন? এটা বেড সিস্টেম বলতে হয়, নালা সিস্টেম বললেও হয়। আমরা অলরেডি মনে করো বীজ রোপণ করার পর কিছুদিন পরে মনে করো যখন বীজ আমাদের খুব মানে বাইরে হয়েছে, তখন আমরা অবশ্যই মনে করেন পানি সেচ দিছি। সেচ দেওয়ানোর পর মনে করো তখন আমার বীজটা মনে করো যে ভালোভাবে মনে করো ওটা হয়েছে। তারপরে মনে করো যে যখন বীজ মানে বাড়ানোর পর অবশ্যই মনে করো পচনার ওষুধ দেওয়া লাগছে। ওষুধ তো আমরা ভেবিস্টিন বা মনে করো পচনার যেগুলো লোইন মানে যেটাই টাইম যেটা আর কি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে, টাইম যেটা আর কি ব্যবহার করে। আমরা এইরকম ওষুধ দিচ্ছি, ওষুধ দেওয়ার পর আমার ডাটা সফল হয়েছি। তো আপনি এই যে চাষাবাদ করলেন, ফলন নিয়েছিলেন, এর মাঝে আপনি এই ঢেঁড়স চাষে কি পোকার আক্রমণটা বেশি পেয়েছেন? এখানে পোকার আক্রমণ মানে ফুটি পোকা, সাদা পোকা, তারপরে আর নাটা পোকা, আর মানে বড় পোকা। অলরেডি আমরা বড় পোকার জন্য মানে বিভিন্ন ওষুধ ব্যবহার করি, অথবা ঘাটিমেঘ বা ডাসবান, মানে ধরো যে আর ফুটি পোকার জন্য একতারা, মানে এইগুলো ওষুধ ব্যবহার করি আমরা। যে পাতা ছিদ্র করার কারণ কি পোকার কারণে এই পাতাটা ছিদ্র? এটা সাদা মাছি এই পাতাটা ছিদ্র করে। সাদা মাছি, তার জন্য কি দিয়েছেন আপনি? আমি সাদা মাছির জন্য একতারা আর হলো ভাটিমেঘ ব্যবহার করছি। একতারা আর ভাটিমেঘ ব্যবহার করছেন। আপনি এটা উঠাইছেন ঢেঁড়স একবার? হ্যাঁ, উঠেছি। কয়বার উঠাইছেন? আমার 5টা টিপ দেওয়া পড়ছে। আচ্ছা, এই 5টা টিপ উঠাইছেন, উঠানোর আগে আপনি কতবার সেচ দিচ্ছেন? জানি আমার 3বার সেচ দেওয়া পড়ছে। মানে কতদিন মানে জমির কিরূপ অবস্থা হলে সেচ দিতে হবে আপনি কীভাবে বুঝেন? জমির কি অবস্থা, মানে জমি যদি দেখা যায় মানে জমিটা সাদা হয়ে গেছে, ফরফরা হয়ে গেছে, অস নাই জমির মধ্যে, তখন এমনিতে বোঝা যায় যে না জমিটা ফরফরা হয়েছে, অস নাই, অবশ্যই সেচ দিতে হবে। ওই সময় আমরা সেচ দিই। সেচটার পরিমাণটা কতটুকু, কেমন?
অলরেডি মনে করো ওরা জোল বেড কাটা আছে, জোলগুলো ভরে ভরে দিয়ে মনে করো জোলটা অবশ্যই মনে করো বেডের উপর পানি তুলবো না, জোলে যদি ভরে দেই তাহলে ওই মানে বেডের সাইড দিয়ে পানি দিবেন, বেডের উপরে উঠাবেন না, বেডের উপর। আপনি যে 5বার ঢেঁড়স উঠেছেন, 5বার ঢেঁড়স কত টাকা বিক্রি করছেন? আমি আনুমানিক 5বারে মনে করো প্রায় 35,000 টাকা বিক্রি করছি। 35,000 টাকা। এ পর্যন্ত আপনার এই পুরা খেতে ব্যয় কত হয়েছে? আনুমানিক আমার মানে নিজের বাদ দিয়ে আমি প্রায় 22,000 টাকার মতো খরচা হয়েছে। আপনার নিজের পারিশ্রমিক বাদ দিয়ে 22,000 টাকার মতো খরচ হয়েছে, যেটা পোকা কীটনাশক সার এগুলো সব বীজ সহ করে। আচ্ছা, আপনি বীজটা আসলে আমাদের বলবেন, বীজটা কি বীজ আনছিলেন কিংবা? আমরা বীজ কিনছিলাম যে হলো সুপের সুমি। আচ্ছা, তো আপনি এই 48 শতক জমিতে কত টাকা আশা করেন যদি ফলন ভালো হয়? এখন বর্তমান যে হিসেবে বাজার আছে, আনুমানিক যে হিসেবে বাজার আছে, আমরা আশা করি যে অনলাইনে আমরা 2 লক্ষ টাকা বেচবো। আচ্ছা আচ্ছা। আর আপনি এটা রোপণ করছেন কতদিন আগে? এটা আমরা মাঘ মাসের পহেলাতে রোপণ করছি। পয়লাতে? আর এটা আরো কতদিন পর্যন্ত ওঠানো যাবে? এটা অলরেডি মনে করো আরো 5 মাস থাকবে। 5 মাস থাকবে? 5 মাস। এর মাঝে আর কি কোনো খরচ হবে আপনার? এখন খরচ হবে হয়তো বা অনেক সময় দেখা যাবে এই ওষুধ, পোকা বা ভিটামিন, এই আন খরচা অনেক কম। আপনার চাষের অভিজ্ঞতায় এই যে আপনি দেখতেছেন ফসল উঠাচ্ছেন, এই চাষটার মধ্যে রিস্ক কোনটা? মানে পোকার বেশি রিস্ক না আসলে পচারি বা এই ধরনের কোনটা রিস্ক বেশি, কোনটা লক্ষ্য রাখতে হয় বেশি? এটার রিস্ক বেশি আছে, সেটা হলো ভাইরাস। মানে সেটা পাতা পচে যায় না ফসল? পাতা মনে করো হয়তো বা মানে কালার আসবে, এই কালার থাকবে না, অন্য কালার আসবে, মনে করো ঝিঝিরিকাটা কালার আসবে। আচ্ছা, ওটাতে ওইটাই লক্ষণ আসলে আমরা মনে করো ওষুধ ব্যবহার করা লাগবে। ওষুধ ব্যবহার করা লাগবে। তো যদি নতুন কেউ চাষ করতে চায় বা একদম ফ্রেশ আর মানুষ যে আমি এই ঢেঁড়সটা চাষ করব, কিন্তু কিভাবে চাষ করব, এটা যদি করতে চায় তা আপনি আপনার পরামর্শটা কি হবে? আমরা যদি ঢেঁড়স চাষ করি তাহলে অবশ্যই আমরা ভুঁই ভালো করে আমাদের তৈরি করে নিতে হবে। মনে করো যে নিম্ন হলে 5 থেকে 6টা চাষ করবো, ভুঁইটা মনে করো যে ভালোভাবে তৈরি করে নিয়ে বিভিন্ন মনে করো সার চাষের আগে আমরা মনে করো যে অনেক সময় দেখা যায় ডলচুন লাগে, ডলচুন আমরা ব্যবহার করবো, করি আপনার চাষের আগে ভুঁইটা শোধন করে নেবো। ভুঁইটা শোধন করে নিয়ে আমরা এক চাষের আগেই মনে করো আমরা সার সম্পূর্ণ প্রয়োগ করবো ভুঁইয়ের মধ্যে। গোবর সার দিতে হবে? গোবর সার ফেলাবো। কি পরিমাণ দিতে হবে? আনুমানিক মনে করো গোবর সার হতে পারে আমরা 1% অন্তত 1 মণ অন্তত ফেলার লাগবে। অথবা মানে এখানে 20 শতক বই। বীজটার ব্যাপারে একটু বলুন। বীজটার ব্যাপারে এখন হলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন বীজ আছে, অথবা আবার আমি গাচ্ছি যখন সুপের সুমি। আচ্ছা, তারপরে আছে মনে করো যে আরও বিভিন্ন কোম্পানির আছে, তারা জাইন যেটা পছন্দ করে সেটা মানে গাছ রাখতে পারি। আচ্ছা, রোপণটা কিভাবে করবে? কয় পাশে 8 ইঞ্চি করে দূরত্ব দেবো। একটা গাছের চারপাশে 8 ইঞ্চি, বৃত্তাকার আকারে চারপাশে 8 ইঞ্চি মনে করো যে ফাঁক দেবো। আচ্ছা, যে বীজ আমরা গাড়ার 5 থেকে 6 দিনের মধ্যে বীজ গাছে বাড়াইবি। 5 থেকে 6 দিনের মধ্যে গাছে বাড়াইবি। এরপর আপনি সেচ দিবেন কবে? এরপরে দেখবো আমরা ভূমির উপর ওটার শেষটা হলে ভূমির উপর নির্ভর করবো যে আমার জমিতে ওয়াশ চাবে কি না চায়। আচ্ছা আচ্ছা, আমার জমিতে ওয়াশ আছে কি না। আচ্ছা, যে ওয়াশটা আছে যে এই ওয়াশের উপর দিয়ে আমার বীজটি গাছাবে না, তা তো সেচ দেওয়ার দরকার নেই। আর যদি না এই ওয়াশে আমার বীজ গাছাবেন তাহলে আমি অবশ্যই সেচ মনে করো যে বীজ গাছানোর পর হয়তো গোড় পচ না আমাদের গোড় পচনাটা রোগ আছে। মনে করো এটা দেখবেন যে হলো ওই রোগটা হলে মনে করো যে কোনো একটা মনে করো যে কোনো কোম্পানির বা লোইন বা যে কোনো কোম্পানি মনে করো যে পছন্দের ওষুধ দেওয়া হয়। পছন্দের ওষুধ দিলে হচ্ছে পোকা এই গাছ বড় হওয়ার পর ধীরে ধীরে গাছ বড় হওয়ার পর কি কোনো পোকার আক্রমণ আছে? হ্যাঁ, পোকার আক্রমণ অবশ্যই আছে, অথবা সাজা মাছি, ফুটি পোকা, অথবা মনে করো যে কিছুদিন পরে দেখা যায় যে গাছ এত বড় হওয়ার পর মনে করো দেখা যায় এলো নাটা পোকা আছে, এটা গাছের মাঝখানে একবারে কাটি যায়। তখন অবশ্যই আমরা মনে করবো যে কোনো কীটনাশক ব্যবহার করবো। তো যারা চাষ করে তারা এভাবেই চাষ করে ফসল অবশ্যই করবো। এখন রানিং খালি কি ওষুধ দিতে হবে আপনি ফসল পাওয়া পর্যন্ত? এখন অলরেডি আমরা মনে করো যে এলো হাই পোকার ওষুধ দেবো। আচ্ছা, আর হলে আমরা ভিটামিন মারবো। মানে আপনি যে ফসল ওঠার সময় পোকার এবং ভিটামিনের ওষুধ দিলে আপনি মোটামুটি কয়েক মাস ফসল পেতে পারেন। অলরেডি আমরা 5 মাস ফসল পাবো। 5 মাস ফসল পেয়ে যাবেন। যে কৃষিতে টাকা পায় না বা লস করে, এটা কারণ কি আসলে? আসলে কারণটা হলো কি, আমরা সময় মতো যদি আমরা জিনিস যে কোনো আমরা আবাদ করবো, অবশ্যই কাছ থেকে আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা এই আবাদটা করবো, যে আমরা এটা দিয়ে এটা ধরবো।
আমরা জানি যে হলো এই ঢেঁড়সের আবাদ, মনে করি এই ঢেঁড়সের আবাদ আমরা জানি যে অলরেডি যদি আমরা আগুর করে রোপণ করি, অবশ্যই অলরেডি মনে করো যে আমরা 80 টাকা 100 টাকা আমরা বেচতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যদি লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে তো আমরা তো ওখানে তো মনে করো যে ইনকাম করতে পারবো না। আমরা অলরেডি মনে করো যে এবারকে আমরা 80 টাকা পর্যন্ত বাজার মধ্যে বিক্রি করছি। আগাম বের করতে হবে, আগাম বের করতে হবে, অনেকে আগাম বের করতে পারে না, লসে। আচ্ছা, দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে কৃষক ভাই উনি জানালো উনি যে ঢেঁড়স চাষ করছে 48 শতক জমিতে। ওনার পারিশ্রমিক সহকারে উনি হচ্ছে আমরা 30,000 টাকা অনুমান করে উনি ব্যয় হয়ে গেছে। এবং সেখান থেকে যদি ফসল তুলনামূলকভাবে ভালো হয়, ইনশাল্লাহ ফসল ভালো হয়, উনি 2 লক্ষ টাকা পর্যন্ত আয় করবে। তো যারা ঢেঁড়স চাষ করতে চান, আর এটা হচ্ছে আগাম জাতের ঢেঁড়স, তো আমরা ফসলের কখন টাকা পাই, যদি কোনো ফসল সঠিক সময়ে বের করতে পারি। আমি এর পূর্বে কিছু ভিডিওতে আপনাদের দেখাইছি, যদি সঠিক সময়ে সঠিক ফসল বাজারে আপনি লঞ্চ করতে পারেন, বাজারে নিয়ে আসতে পারেন, তাহলে নিশ্চয়ই কৃষি ফসলের টাকা পাবেন। কিন্তু সময় পেরিয়ে গিয়ে ফসল যদি আপনি বাজারে নিয়ে যান, সে ফসলের মূল্য থাকে না। তো যারা এই ঢেঁড়স চাষ করতে চান তারা নিশ্চয়ই ঢেঁড়স রোপণ থেকে শুরু করে আপনি বাজারটা কখন ধরবেন সেটা হিসাব করে আপনি রোপণ করবেন। ইনশাল্লাহ আপনি সময় মতো বাজারে লঞ্চ করতে পারলে বা বাজারে নিয়ে আসতে পারলে টাকা অবশ্যই ফসলে পাবেন। আর আজকে আমরা যে এপিসোডটা দেখাইলাম ঢেঁড়স চাষ, আপনাদের যদি ভালো লাগে থাকে আপনারা লাইক করেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।